নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সাঁতরাগাছি বাণী নিকেতন ইনস্টিটিউটে কথক পারফর্মিং রেপার্টায়ারের আয়োজনে আয়োজিত হয়ে গেল থিয়েটার ওয়ার্কশপ ইন অল রেসপেক্ট অফ লাইট অন থিয়েটার। চলুন দেখে নেওয়া যাক এই কর্মশালার কিছু অংশ। চলতে থাকে, নিজের মুখ চেপে রক্ত আটকায়। ফ্রিডা লরেন্স বার্তা মৃত মৃত ফ্রিডা ফ্রিডা ওর দু হাতের মতো রক্ত বার্তা লরেন্স বার্তা ওর থেকে এগিয়ে যেতে চায়। ফ্রিডা তাকায়। লরেন্স আমাকে তোমরা তোমরা মেয়েরাকে স্পর্শ করো না, আমি একা মরতে চাই। ফ্রিডা বার্তা অন্য লরেন্স তোমরা কেউ আমার পিছনে আসবে না। লরেন্স চলে বার্তা ফ্রিডার হাত ধরে চালানোর চেষ্টা করে, বলে আমাকে ছাড়ো, আমি ওকে একা যেতে দেবো না। ফ্রিডা আমি প্রতিজ্ঞা করেছি কোনো মেয়ে ওর কাছে থাকবে না। অন্তত তুমি যাও, কেউ না। একটা মানুষ যে ওই বেলুনটাকে নিয়ে খেলছে আর এরকম দাবালে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার ওটা দাবানোর চেষ্টা করছে, আবার এই আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে যতই দাবানোর চেষ্টা করছো সে কিন্তু দাবছে না, সে কিন্তু চেষ্টা করছে বেঁচে থাকার। হোপ মানে হচ্ছে হলুদ, অরেঞ্জ, আশা, ট্যাগ, হলুদ কালার, তাহলে আমার সেন্ট্রাল কালার বেরিয়ে গেল। কিন্তু হলুদের বিভিন্ন ধরনের টোন হয়, বিভিন্ন শেড হয়, বিভিন্ন রকমের টোন হয়। যেমন আমাদের এই যে স্পাইরাল দড়ির রং কিংবা যে দড়িগুলো আমরা ইউজ করি, এটাও কিন্তু হলুদের মধ্যে, তাই না? আমরা অকার হলুদকে যদি একটু খয়েরি অ্যাড করি বা ব্ল্যাক খয়েরি মিলিয়ে অ্যাড করি, তাহলে এরকম কালার চলে আসে, মাড মাড কালার। তো তাহলে আমার সেন্ট্রাল কালার যদি হলুদ থাকে, তাহলে এই হলুদটাকে আমি কত রকমভাবে ইউজ করতে পারি কোনো নাটক, যেটা এস্থেটিক্যালি ভ্যালুয়েবলও হয়, গুড হয়, এস্থেটিক সেন্স ক্রিয়েট করে পুরো সিনের মধ্যে, যতগুলো সিন করবে। ধরো কোনো ক্যারেক্টার নেই নাটকে, তাহলে যদি আপনাদের লাইট করতে হয় তাহলে আমরা কি করে করব? একটা সিকোয়েন্স, একটা থিয়েটার, ডান্স থিয়েটার মানে মিউজিক্যাল থিয়েটার, সেটা হিপ হপ ডান্স এবং মিউজিককে ওর মধ্যে যেতে হবে না, জাস্ট মিউজিকের সাথে লাইট। হ্যাঁ, এই একটা ভিডিও আমি কিছু দেখাতে চাই, তাহলে লাইটের মুভমেন্ট এবং কীভাবে কনসেপচুয়ালি বের করে আনা হয়, এইগুলো আমি একটু দেখালে অনেক ইজি হতো ভাবতে। এই যে গ্রামারটা, এই গ্রামারটা কিন্তু এইটা হচ্ছে একটা অন্য গ্রামার। লাইট যখন কম থাকে আমাদের হাতে, আমরা তখন এইভাবে ওভারল্যাপিং করে যাচ্ছি। রোদটা কি বাইরে থেকে রোদ দিয়েছে, ঘরে ঢুকছে। হ্যাঁ, আর ফ্রেশ এয়ার ঘরে আছে। যেখান থেকে রোদটা ঢুকছে, ওই রোদটা ঘরে ছড়িয়ে ওর অপোজিট যখন একটু এগোনো বা এটা একটু এগোনো, আমি সিন ওয়াইজ আমি বলছি। এই দিকের যেটা লাইটটা হবে সেটা লাইট সেলোফোন পেপার দেবে, অরেঞ্জ সেলোফোন একটা একটা। এইটা তোমার মোটিভেটিং লাইট, তাই তো? এখান থেকে সানটা কি লাইট মানে কিও বলা চলে, মোটিভেটিং লাইট। মোটিভেটিং। আচ্ছা, বাকিটা ফিডার। মোটিভেটিং লাইট যেদিক থেকে আসবে তার মানে সানটা এদিক থেকে আছে, তার মানে প্রত্যেকটা সিকোয়েন্স যে লাইট তুমি করবে সানটা এদিক থেকেই হবে। তার মানে এই দিকের যে লাইটগুলো হবে ওইটার সাথে জেনারেল লাইটের সাথে হালকা অরেঞ্জিশ টোন থাকে। লরেন্সের যে সংখ্যাটা এই ছোট জগৎ, ওটা না পড়ে কেন? এই যে এটা যেটা দেখলো কন্ট্রাস্টটা দেখলো না তো? এইটা কেন দেবে? কেন এটা ওজন ওই জন্য পাবে না, পাবে না। ফিনিক্স মরে না, ফিনিক্স মরে না, ওর দেহটা সব কথা না, ওর দেহ তুই শব্দগুলো ছোট করিস কেন?
বড় গো। ওটা কাট ওটা কাট ওটা কাট ওটা কাট। কালার একটু চলবে। বলতে ভূত ভূত লাগছে গো তোমার। আচ্ছা কালকে কি এটা শিফট করা যাবে আমাদের বডি এনে? তাহলে ওইটাকে কি করো, এরকম করে টাচ করে বের করে দাও। বের করে দিই। আর ডিমারটা এলে এটা হ্যাঁ 512তে নিয়ে নেবে। হবে তো? একদম স্পাইডারটাতে তার সঙ্গে ব্রেকটা সুইচ না, ব্রেকটা সুইচ এটা না, ব্রেকটাতে সুইচে ব্রেকটা অ্যাক্টিংটাকে ফোকাস করে লাইট করা হচ্ছে না, লাইটটাকে ফোকাস করে সিনটা ডেভেলপ করতে হবে। বিকজ অফ এটা লাইটিং সিন ওয়ার্ক, মানে লাইটের নিয়ে কাজটা, তো অ্যাক্টিং মুখ্য নয়, জাস্ট পিসটা বানানো হবে বলে অ্যাক্টিংটা সহায়তা নেওয়া হচ্ছে। আমি যেটা বলছি সেটা শোনো দাদা, এখানে আজিব এটা একটা পেন্ট করছে তুমি এসে বলছো তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি একটু বসো লরেন্সো, তুমি বসো, তুমি কি করছো? আমি বলছি তুমি ধরে নিয়েছো, তুমি বসাচ্ছ, তারপর তুমি বলছো তোমাকে একটা কথা রাখতে হবে, আমি একা একটা জন্তুর মতো মরতে চাই, পাশে কেউ নেই, কেবল আমার ক্রোধ, ভয় আর ভালোবাসা, এই তিনজন একটা পরিচ্ছন্ন নিঃসঙ্গ মৃত্যুর সাথে। পারফর্মিং রেপার্টরির যে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে, এতে সব থেকে ভালো যে জিনিসটা, মানে থিয়েটার করতে গেলে শুধুমাত্র তো অভিনয়ের জন্য আসা নয়, থিয়েটারটা একটা টিম ওয়ার্ক, একটা পারিবারিক ব্যাপার আছে। সেখানে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জানতে হয়, অনেকেই আছে যারা এটা জানতে চায়, এবং সেই জন্য যে আলোর ব্যবহার, মানে থিয়েটারে আলো একটা অঙ্গাঙ্গ, একটা পরিপূরক। সেই আলো সম্বন্ধে যে ওয়ার্কশপটা হলো বা এই ফেস্টিভ্যালটা, এটা একটা মানে আমাদের এখানে হয় না, অন্তত সাঁতরাগাছি বা বাক্সার বুকে বা রামতলার বুকে হয় না। এটার জন্য কথক পারফর্মিংকে একটা খুবই কুর্নিশ সাধুবাদ। এবং ফেস্টিভ্যাল নিয়ে বলার কিছুই নেই, ফেস্টিভ্যাল কৃতিদিরা প্রত্যেক বছর করে আসছে এবং নিয়মিত নাট্যচর্চা করছে, যেটা আমাদের এখানে হয় না। অনেক দল আছে আমাদের হাওড়ায় যারা এই সাহসটা, দুঃসাহসিকতাটা দেখায় না, যে নিয়মিত নাট্যচর্চা করে আসছে। তো তার জন্য কথক পারফর্মিংকে কুর্নিশ যে, এবং আমি চাই এটা আবারও হোক। আমি আসতে পারিনি অনেক দিন, আমার নিজস্ব শো থাকার দরুন, কিন্তু আমি আজ এসেছি। আমি থাকতে পারিনি বলে আমার খারাপ লাগছে, কিন্তু এইটা যেটা হচ্ছে, প্রয়াসটা কৃতিদি যেটা করে আসছে নিরলসভাবে, এটার জন্য সত্যি কৃতিদিকে এবং কথক পারফর্মিংয়ের সমস্ত সদস্যবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। আমার প্রেম, আমার ভালোবাসা, আমার ঘৃণা, এই তিনটে নিঃসঙ্গতা। ঠিক না, ওর মুখ দিয়ে যদি রক্ত বেরোয়, ও এক্ষুনি মরে যাবে, ও একটু পরিশ্রম নিতে পারে না, এক্ষুনি শেষ হয়ে যাবে। 1 মিনিটের জন্য গেলাম আর অমনি লরেন্সো মরার আগে যদি তার বাঁচার ইচ্ছেটা মরে যেত, তাহলে এই রক্ত মাংসের শরীরটা মরে যেতে বলে দিতে পারত। আগুনের সঙ্গে কাগজের এক অদ্ভুত যুদ্ধ বার্তা,
ভাগ্যিস এই সহ্য করতে হচ্ছে না তোমার। অবশ্য এই ফলাফল আমার জানা। না না, হতে পারে না, লরেন্স করতে পারে, আমি বিশ্বাস করি না। না, শরীর ছাড়া মানুষ বাঁচে না, আর ওর শরীর শেষ হয়ে আসছে। নয়, ওর শরীরটা সব কথা নয়। অশরীরী লরেন্সটা যদি বার করতে হয় তাহলে তো একটা খাবার লাগবে। আর লরেন্সের ওই নশ্বর দেহটা কোথায় রাখবে? বাতাসে? ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, যাকে বলে ভীষণ বেয়াদব। তোমাকে তো এবার একটু দেখতে হবে নাকি? আর একটু সুস্থ হও, তারপরে আমরা তিনজনে মিলে নিউ মেক্সিকোতে পারবো। তোমাকে যে কারণে বলেছিলাম, মানে খবরটা পাঠাও, মানে তোমাকে যে কারণে পাঠিয়েছিলাম এক্সিবিশন, হ্যাঁ। শীতে একটা তুমুল কাণ্ড হয়েছে, আমি তো আগেই বলেছিলাম। মানে মানে পছন্দ হয়নি, ওখান থেকে গন্ডগোল বেঁধে গেছে। গন্ডগোল মানে গন্ডগোল কিসের গন্ডগোল বলো? আরে লেডিস ক্লাবের একজন সদস্য আদিকার ইভেন্ট ছবিটা একবার নষ্ট করে দিতে চেয়েছিল। কেউ আমাকে ছোবে না, একা বলবো, কারো স্পর্শ আমি চাই না, কোনো নারী স্পর্শ নয়, কেউ কেউ আমাকে ছোবে না, কেউ না। যতই তোরে ভালোবাসি, কত কথা আমরা নিয়মিত বের করি, আর স্কুলে দেখা আমার বাবার লেখা। বদলটার সঙ্গে দীপঙ্কর খুব ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু রবীন্দ্রভারতী পাস হাউস তো ওই স্কুলের জানাই আছে, প্লাস ও এনএসডির পুরো আলোর দায়িত্বে ওর আছে, এবং তার সাথে যত বাইরের কাজ হয়, ইন্টারন্যাশনাল যে সমস্ত কাজ হয় সেগুলোও ওকে অ্যারেঞ্জ করছে। সেগুলো ওর কাছে, মানে আমি আমার পরিচিত যারা অনেক নামি দামি মানুষ যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন আছেন হয়তো, কিন্তু আমি জানি না কজন এই রেঞ্জে কাজ করছে। তার সাথে সাথে আরেকটা মনস্কতা আছে যে ওকে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে পড়াতে হয়, শেখাতে হয়। সেইটা যারা শুধু টেকনিক্যাল কাজ করছেন, মানে প্রোডাকশন ওরিয়েন্টেড যারা করছে, তাদের এই মননটা আউটার অ্যাটমসফিয়ারের সাথে ইনার অ্যাটমসফিয়ারের যে দ্বন্দ্বটা, সেটা কিভাবে নাটকের কনসেপচুয়ালি কিভাবে বের করে আনা হয়, সেই জায়গাটা ধরা। এবার এইটা এক একজন এক এক রকমভাবে ধরে, তার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, তার এস্থেটিক সেন্স দিয়ে সেই ভ্যালুটাকে ক্রিয়েট করার চেষ্টা করে। এবার যেহেতু আমি এই সাবজেক্টটা পড়াই, এবং নট অনলি এনএসজি, আমি বাইরেও প্রচুর ক্লাস নিই, তো আমি চেষ্টা করি সেইভাবে দেওয়ার যে ওই জায়গাটা কিভাবে ধরতে হয়। তো আজকের প্রেজেন্টেশনটা হতে পারে 100% পৌঁছলো না, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যারা কাজটা করলো তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটা বাড়লো। একটা সাবজেক্ট একটা কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটাকে একটা কনসেপচুয়ালাইজড করা হয়, দেন সেই কনসেপ্টটা একটা ফর্মে রান করে, তারপরে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে আমাদের সামনে আসে। সেই ফর্মের সাথে আমি কিভাবে এই ডিজাইন প্যাটার্নটাকে হারমোনি ক্রিয়েট করব, সেইটাই একটা বড় জায়গা একটা ডিজাইনারের ক্ষেত্রে। তো সেইটা একদিনের কাজ নয়, এটা আমিও শিখছি, এখনও শিখে যাচ্ছি। তো সেটা কাজ করতে 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 বেরিয়ে আসে। লাস্ট পয়েন্ট ইজ অ্যাস্থেটিক্স। সেইটা যদি না থাকে তাহলে ওই ডিজাইনটা আমার মনে হয় 100% ভ্যালু অ্যাড করে না। একটা জিনিস মেইনলি লাগলো যে আপনি এখানে যে সাউন্ড এটা করলেন, এইটা হাওড়ার কোনো মঞ্চে আপনি সেই এফেক্টটা
এখানেও এসেছে বলে আমার ঠিক লাগলো না, আমার ব্যক্তিগত যে সান আপনি এখানকার পাওয়ারের জন্য কিসের জন্য হাওড়া মঞ্চগুলো খুব পাওয়া যায় না। যে সোমনাথ যখন ওই সূর্যের যখন আমি চলে উঠবো ওই জায়গায় যে সানটা আছে সানটা তো সবাইকে ছাপিয়ে যাবে, ওই জায়গাটা কম লাগলো। প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা ইকুইপমেন্ট যদি সেম কোয়ালিটির হয়, সেম কোয়ালিটি, তার ল্যাম্প থেকে শুরু করে, লেন্স থেকে শুরু করে, রিফ্লেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু যদি সেম কোয়ালিটির হয়, তাহলে আপনি যে আলোটা প্রডিউস করছেন সেটা সেম হবে। সেইটা যদি একটু ডিসব্যালেন্স হয়, তাহলে আপনি যে আলোটা প্রডিউস করছেন সেটা একরকম হবে না। এক্স্যাক্টলি দাদা যেটা বললেন, খুব খুব ভালো কথা বলেছেন। এই এফেক্টটা আপনি যেটা ভাবছেন, আপনার থটসে কিন্তু আপনি আপনার যে রিয়েলিস্টিক ইমেজটা আপনি দেখেন প্রতিদিন সূর্য ওঠা, সেইটার থেকে ভাবছেন। কিন্তু আমরা মঞ্চে যেটা করি সেইটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি। অ্যাক্টর যেখানে দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে অডিয়েন্সটির দূরত্ব কত, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট অর অ্যাক্টর, ব্যাকগ্রাউন্ডে কি আছে, তার এগেইনস্টে যখন অ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে, তার কস্টিউম কালার, তার মেকআপ, লাইটের কালার, সবটা ম্যাটার করে, সবটা ম্যাটার করে। আমরা অনেক সময় কি করি, খুব ইজিলি বলে দিতে পারি, কি কাজ, কি হচ্ছে, এটা ভালো লাগছে। কেন বলতে পারি? কেননা ওটা আমাদের এস্থেটিক্সের সাথে যাচ্ছে না বলে বলি। বাট যখন আপনি একটু টেকনিক্যালিটি ভেবে দেখবেন যে কেন যাচ্ছে না এটা, তখন বুঝতে পারবেন যে আচ্ছা আচ্ছা মনে হয় এইটার জন্য এটা হচ্ছে। আমি গত 7-8 বছর ধরে আলোর কাজ করছিলাম, শিখছিলাম অ্যাকচুয়ালি। বাট আমি আমার মতো করে আমি যেমন দেখেছি, বা আমার যারা সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে যতটা শুনেছি, সেটাকে সম্বল করেই এই কাজটা করছিলাম এতদিন ধরে। বাট আজকে এই ওয়ার্কশপটা করতে গিয়ে প্রতি পদে এটা বুঝতে পেরেছি যে আমরা যেটা করছিলাম, অনেক কিছুই করছিলাম, সবটা যে ভুল করছিলাম এটাও নয়, বাট অনেক কিছু করছিলাম বিজ্ঞানটা না জেনে। এই ওয়ার্কশপটা করার পরে আমার যেটা হলো, বিজ্ঞানগুলো জানার ফলে কাজটা আমার মনে হয় এরপরে আর খুব নিখুঁত হতে পারে কাজটা। পুরো সায়েন্টিফিক্যালি কী করে এগোতে হয় এবং তার ফল কী দাঁড়ায়, সেইটা আমরা হয়তো বুঝতাম না যে এইখান থেকে এইটা দিলে এই এফেক্টটা আসতে পারে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা ওই রকম আলো হয়তো করেছি, কিন্তু তার মাহাত্ম্যটা বুঝতে পারিনি। তার কারণ মেথডটা সম্বন্ধে আমরা একটু অজ্ঞ ছিলাম, মানে ওই অল্প বিদ্যা ছিল আর কি। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি বাদলদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি হ্যামলেটে, আমাদের টোটাল থিয়েটার প্রোডাকশানে। সেখান থেকে অনেকটা জ্ঞান আমি পেয়েছি। আমি কোনোদিন আগে আলো করিনি, সব তো বলেই দিল বাবা শিলাদা মিলে। কিচ্ছু বাকি রাখিনি, আমি জানতাম না কোনটাকে কি বলে, সেগুলো জানা, এফেক্টস কিভাবে দিতে হয় সেগুলো, ভিজুয়ালাইজেশনটা অনেকটা খুলে গেছে। জানতাম না লাইটের ব্যাপারে, যেমন লাইটের কিছু নাম, আরো অনেক কিছু, সেগুলো জেনেছি। আর আরো করেছি অনেক কিছু, যেগুলো জানতাম না সেগুলো বেশি করে জেনেছি। যেগুলো মানে আগে শিলারা করলে দাঁড়িয়ে থাকতাম হাবা গোবার মতো, ঠিক করে যাচ্ছি, লাগিয়ে দিল, এখানে হয়ে গেল, ওইখানে হয়ে গেল। কিন্তু এখন মানে যদি কোনো কিছু হয়, শিলা আচ্ছা যদি এটা এরকম হয়, মানে এরকম বলেছিল না এরকম, এই ব্যাপারটা বলতে পারবো। কিন্তু আগে মানে এইটার পর হবে, কিন্তু আগে হলে শিলা করছে না, ওইটা হ্যাঁ করে থাকি। জুবাইদা আর শিলার মধ্যেও কথা মাঝে মধ্যে আমি খুব মন দিয়ে শুনতাম পেছন থেকে। হ্যাঁ, জুবাইদা বলছে, আরে এইটা কমন করে একটাই করে দে না, অত সময় হবে নাকি, এইটাই লাগিয়ে দে। বাট এই যে এই কনসেপ্টে আমরা কিন্তু কাজ আমিও করেছি, কিন্তু যদি মেন আর্ট ক্রিয়েট করতে হয়, তখন এই কনসেপ্ট থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। ইন্ডিভিজুয়াল নিতে হবে না, পরে নিয়ে নিবি। পরে হ্যাঁ লং দিয়ে দিবি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। রনি চক্রবর্তী, আমার পারফর্মার বাকি।
সৃজন ভট্টাচার্য, শিলাদিত্য বড়াই, ঋতুপর্ণা বিশ্বাস, ঋতুপর্ণা অনিগ্রাম, বিশ্বাস নামটা বলতে হয় কি বেরিয়ে গেল, সরি সরি ঋতু রাত করতে না না আসলে কাল পেয়ে গেছে। এটা বেসিক্যালি লাইট ওয়ার্কশপ, লাইট কিভাবে আমরা প্ল্যানিং করি, কিভাবে এক্সিকিউট করি সেইটা। তো সেইটা আমরা যে কনসেপ্টে এতদিন আমরা করতাম পুরোপুরি সায়েন্টিফিক্যালি ছিল না, আমরা অবজারভেশন থেকে কিছু কিছু তথ্য থেকে আমরা এগুলো করতাম। আমরা একদম এবারে যেটা প্রপারলি সায়েন্টিফিক্যালি এগোয়, পুরো মেথডিক্যালি এগোয়, সেইভাবে আমরা এগিয়েছি। প্রপার গ্রাউন্ড প্ল্যান করেছি, গ্রাউন্ড প্ল্যান করার পরে কতগুলো আমরা সোর্স অ্যাপ্লাই করেছি, পুরো পুঙ্খানুপুঙ্খ স্কেচ করে তারপরে সেটাকে সোর্সগুলোকে অ্যাপ্লাই করে আমরা এক্সিকিউট করেছি। এই এক্সিকিউটটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু বাকিটা যেটা আমরা শিখেছি, যেটা আমাদের সবচেয়ে বেশি উপকার হয়েছে, সায়েন্টিফিক্যালি কি করে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে স্কিন টেন অনুযায়ী তার পার্সপেক্টিভ অনুযায়ী কিভাবে নাটকে লাইট সেট করা হয় বা লাইট এক্সিকিউট করা হয়। আমাদের প্রত্যেকের দারুণ উপকার হয়েছে, কারণ আমাদের দলের একটা টোটালিটি যেটা কি বলবো প্ল্যান, যে আমরা নিজেদের কাজটা নিজেরাই করব। তাই আমরা বেশিরভাগ চেষ্টা করি যাতে লাইট বলুন, সেট বলুন, ড্রেস বলুন, মেকআপ বলুন, সবটা আমরাই করি। তো আমি এই লাইটের দায়িত্বে আমি আর শিলা আছি, কিন্তু শুধুমাত্র আমি আর শিলা তো এই ব্যাপারটা জানলে হবে না, লাইটের ব্যাপারটা আমাদের দলের সবাইকেই জানতে হবে। এতে এতে সুবিধে কী হয় যে টেকনিক্যালি লাইটের এক্সিকিউটের কাজটা করে না, কিন্তু অভিনেতা হিসেবে জানতে হয় কোথা থেকে কী তার লাইট আসছে এবং তাকে কোন পজিশনে দাঁড়াতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে লাইটগুলোকে আমাকে নিতে হবে, সেই প্ল্যান তারা তাদেরটা নিয়েছে। আর যারা টেকনিক্যালি এগোতে চাইছে, এরকম যে আমরা 7-8 জন, সেই 7-8 জন টেকনিক্যালিভাবে এগিয়েছি। জীবনে যাহা কিছু উন্মুক্ত বাতায়ন থেকে আগত স্নিগ্ধ বাতাসের মতো আরামে বলা যায়, তবু চিরকাল অপক্ত রূপে আছে তাহা আজ পালাগানের মতো করিব নিবেদন। কথা বলে কি বললাম না, নাই বলে না, কেবলই ভাষাহীন দক্ষিণের বাতাস প্রথমবার ভেসে গেছি অমরাবতী নদী, নারী করে দাও। চেতনায় কুণ্ডলিত হয় অরণ্যের মর্মধ্বনি। এসব প্রিয়ঙ্গদা, আমিও তোমাদের মতো রচিব অরণ্য কাব্য। আকাশের ধ্রুব তারার মতো আমরাই একে অপরের লড়াতে থেকে যাব অনন্তকাল। এসব প্রিয়ঙ্গদা, আমরাই রচিব অমরাবতীর অরণ্য কাব্য। কথক পারফর্মিং রেপার্টারি থেকে আয়োজন করেছিল 6 থেকে 10 নাটকের আলো, আমরা নাম দিয়েছিলাম, মানে নাটকের আলোর উপরে থিয়েটারের ওয়ার্কশপ। এটা খুব সত্যি কথা যে থিয়েটারের ওয়ার্কশপ বললেই আমরা অভিনয় ভিত্তিক ওয়ার্কশপের কথা মনে করি। অনেক জায়গায় বডি ল্যাঙ্গুয়েজের ওয়ার্কশপও হয় আলাদা করে, বা ভয়েসের ওয়ার্কশপ হয়, কিন্তু নাটকের
আলো নিয়ে স্পেশালি ওয়ার্কশপ হয় না। একটু চিন্তা করলেই দেখা যাবে যে পৃথিবী মানে এই শতাব্দীর পৃথিবী অনেক বেশি টেকনোলজিতে এগিয়ে গেছে। সেখানে আমাদের থিয়েটারের দলগুলোতে যারা অভিনয় করেন এবং যারা আলোর কাজ করেন তারা সেই টেকনোলজির সঙ্গে কতটা এগিয়েছেন সেটা একটু ভাবার জায়গাতেই আছে। মানে এখন যখন কম্পিউটারে কালার ফিক্সড করে নিয়ে সারা পৃথিবীতে আলো হচ্ছে, তখনও আমার রাজ্যে বা আমাদের এখানে ওই হাতে ডিমার ঠেলে আমরা আলো করি। সেই জায়গা থেকেই আমরা এনএসডির দীপঙ্কর পালকে সিলেক্ট করেছিলাম, কারণ এনএসডির দীপঙ্কর পালের কাছে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার এটাই যে ও রবীন্দ্রভারতী থেকে পাস আউট, মানে রবীন্দ্রভারতীর যে সিলেবাস সেটাও ওর পুরো জানা। তার সঙ্গে ও যেহেতু এনএসডির আলোর পুরো দায়িত্বে আছে, আধুনিক আলো কীরকম হতে পারে ভারতবর্ষের সেটাও ওর জানা। আর আমরা সকলেই জানি এনএসডি নানান রকম ইন্টারন্যাশনাল অনুষ্ঠান বা থিয়েটার, নাচ, গান, লাইভ পারফরমেন্স অ্যারেঞ্জ করে। তো সেখান থেকে বিদেশিরাও আসেন যেখানে আলো করেন, সেইগুলোও ও কন্ডাক্ট করে। এবার ন্যাচারালি ওর কাছে জার্মান থেকে যে দলটা সেখানে আলো করছে, জার্মানের সেট আপ আর ইন্ডিয়ার সেট আপের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু ওকে ওদের হেল্প করতে গিয়ে বা ওদের অ্যারেঞ্জমেন্টটা পুরো করতে গিয়ে দুটো সেট আপই খুব ভালোভাবে জানতে হয়েছে আর কি। ও ভীষণই এই বিষয়ে সাউন্ড, তার জন্য আমি চেয়েছিলাম যে আমার দলের ছেলেমেয়েরা এই আধুনিক থিয়েটারের আলো কীরকম হতে পারে সেটা নিয়ে ওয়াকিবহাল হন। অনেকেই বলেন যে ওয়ার্কশপের কি প্রয়োজন, বা এমনি যারা অভিনয় করবে তারা তো অভিনয় করবে, যারা আলো করবে তারা আলোই করবে। এক্ষেত্রে আমি একটি কথা বলবো, মনোজ মিত্রের কথা, এটা সদ্য সদ্য স্যার আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু খুব কথাটা মনে পড়ছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে জ্ঞানী মানুষ তো আগেও ছিল, তাহলে শিক্ষার কিসের প্রয়োজন হলো, স্কুলের কিসের প্রয়োজন? না পড়লেও তো অনেকেই জ্ঞানী থাকেন। জ্ঞান আর প্রথাগত শিক্ষার মধ্যে কিছু তো তফাৎ আছেই। সেই স্যারের কথাটাই আমি আবারও বলছি যে এই মুহূর্তে পৃথিবী যেভাবে এগিয়ে চলছে তার সঙ্গে আমাদের নাটকের ছেলেমেয়েদের তাল মেলাতে গেলে অবশ্যই চর্চিত শিক্ষিত হয়েই তাল মেলাতে হবে। তার জন্যই এই ওয়ার্কশপের আয়োজন। 5 দিন কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতে পারিনি। আমাদের দলের ছেলেমেয়েরা যারা ওয়ার্কশপটা করেছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবে যে একেবারে প্রথম থেকে ধরে মানে 5টা আলো থাকলেও সেই আলোটা কিভাবে ইউজ করা যাবে একটা নাট্যে, আর 110টা আলো থাকলে কিভাবে ইউজ করা হবে, এই পুরো রেঞ্জটাকে নিয়েই কাজ হয়েছে, এটুকুনি বলতে পারি।